নির্বাচনের পথে বাংলাদেশ, মনোনয়নপত্র জমা শেষ হয়েছে, এই নিয়ে যখন চলছে এর মধ্যেই গতকাল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। এ নিয়ে সব মাধ্যমেই, প্রচলিত সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় আলোচনা ছিল। কিন্তু এর মধ্যেই রাতের দিকে আমরা আরেকটি আলোচনা দেখলাম, যেটা ক্রমাগত আস্তে আস্তে করে রাতে আলোচনার কেন্দ্রে চলে এলো। সেটা হচ্ছে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তার একটা বক্তব্য, যেটাকে কেন্দ্র করে বার্তা সংস্থার রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করে এবং সেইখানে মুখ্য আলোচনার জায়গা চলে এলো হচ্ছে ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামায়াত ইসলামের আমির একটি বৈঠক করেছিলেন। ভারত হওয়ার কারণেই এটি সম্ভবত সবচেয়ে বেশি আলোচনার জায়গায় চলে এসেছে। এ নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামায়াত ইসলামের আমির বৈঠক করেছেন, এইটার সংবাদটি প্রচারের সাথে সাথে আমরা দেখলাম যে সোশ্যাল হ্যান্ডেলে এইটা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে। এটার আসলে কারণটা কি? মানে ভারতীয় কূটনীতিকের সঙ্গে আলোচনাটা কেন এতটা গুরুত্ব পাচ্ছে? গুরুত্ব এই কারণে যে দেশটির নাম যেহেতু ভারত, সেই জন্য কিন্তু আলোচনাটাও ততটা তীব্র এবং প্রতিক্রিয়াটাও তীব্র। এবং ভারতের সঙ্গে কার বৈঠক? জামাতে ইসলামীর। জামাতে ইসলামীকে যার মানে সাদা চোখে দেখলে বোঝা যায় যার অন্যতম কাজ হচ্ছে অন্যতম ভারত বিরোধী দল হিসাবে এদেশে জামাতে ইসলামী পরিচিত। সেই দলের প্রধান যখন কোনো সংবাদ মাধ্যমকে বলেন যে ভারতীয় কূটনীতিকরা বলেছিলেন যে আমাদের এই বৈঠকটি আপনাদের মিডিয়াতে দেওয়ার প্রয়োজন নেই, এটা গোপনই থাকুক, এবং সেই কথাটি তারা মানে জামাতে ইসলামীর পক্ষ থেকে মেনেও নেওয়া হয়েছে। সুতরাং এই রকম একটি মানে বিষয় যখন ভাইরাল হয় বা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে, তখন তো নানা ধরনের কথা উঠবেই। আর রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন দলের সঙ্গে, বিভিন্ন দেশের সঙ্গে, বিভিন্ন কূটনৈতিক মিশনের সঙ্গে আলোচনা করেই থাকে। এখানে কিছু গোপনেরও কিছু নেই, আবার আপনার খোলাখুলিও করার কিছু নেই। কোনো দল যদি মনে করে এটা সে জানাবে, বা কোনো পক্ষ যদি মনে করে এটাকে জানাবে, সে জানাতে পারে। কোনো পক্ষ যদি মনে করে না এটা জানানোর প্রয়োজন নেই, সে নাও জানাতে পারে। এবং আলোচনা চলাটা একটা হচ্ছে যে ওপেন ডোর ডিসকাশন, আর একটা ব্যাকডোর ডিসকাশন। ব্যাকডোর ডিসকাশন কিন্তু এটা খুবই কূটনীতিতে সর্বত্রই, রাজনীতিতে সব জায়গায় এই ব্যাকডোর ডিসকাশন কিন্তু একটা খুবই প্রচলিত পন্থা, যেখানে কেউ কোনো নাম প্রকাশ করে না। হয়তো আমরা সাংবাদিকরা অনেক জানি যে এর সাথে ও মিটিং করেছে, ওর সঙ্গে মিটিং করেছে, কিন্তু কোনো পক্ষই স্বীকার করছেন না যে তারা বৈঠকটি হয়েছে। এই বৈঠক না হওয়ার পেছনে কারণ কি থাকে? কারণ তখনও পর্যন্ত তারা যে উদ্দেশ্য নিয়ে কাজটি করছেন বা আলোচনা করছেন, আলোচনা চালাচ্ছেন, সেটি তখনও পর্যন্ত সিদ্ধকাম হয়নি। এইটা না হওয়ার কারণে আপনার এই বিপত্তি। তো জামাতের ক্ষেত্রে যখন ওই একটা বললাম যে জামাত এবং একই পাশাপাশি দেশটির নাম ভারত, আপনার যদি 2024 জুলাই অভ্যুত্থানের পরের কথা বিবেচনা করি, তাহলে এখানে তৎকালীন শাসকরা, আওয়ামী লীগ সহ অন্যরা যতটা আলোচনায়, তার চেয়েও অনেক বেশি আলোচনায় কিন্তু ভারত। হ্যাঁ, প্রতি মুহূর্তে আমরা দেখেছি ভারত নিয়ে নানা ধরনের বক্তব্য। এবং আমাদের দেশের মানুষ একটা বড় অংশ ভারতকেই দোষারোপ করেছেন যে তাদের কারণে এদেশের গণতন্ত্রটা পথ হারিয়েছিল। এবং এই দোষটা কিন্তু ভারতেরও অনেকে কিন্তু এটা মেনে নেন যে এর মধ্যে সত্যতা আছে। এই জায়গায় যেটা বললেন যে কূটনীতিকদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা খুবই সাধারণ একটা স্বাভাবিক ঘটনা। এই জায়গায় আমি একটু যে জায়গাটা প্রশ্নটা তুলছে আসলে, যে 2024 সালের 5 আগস্টের পর থেকে ডিসেম্বর, এটা 2026-এর আজ জানুয়ারির 1 তারিখ, আমি যদি এই পিরিয়ড না ধরি, আমি শুধুমাত্র 2025 সালের আগস্ট থেকে অক্টোবর, এই 2 মাসের মধ্যে জামায়াত ইসলামীর সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতা, শীর্ষস্থানীয় বিভিন্ন নেতার সঙ্গে 30টির মতো মিশন এবং সংস্থার, বহুজাতিক সংস্থা এবং বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানদের, এর মধ্যে উপপররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আছেন তুরস্ক, এদের এক ধরনের বৈঠক হয়েছে। এই তালিকাটা কিন্তু লম্বা। ইতালি, ফ্রান্স, আলজেরিয়া, তুরস্ক, ইইউ, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, সুইডেন
প্রচুর, এটা প্রত্যেকটাই কিন্তু সংবাদ মাধ্যমে এসেছে। বৈঠকটি হয়েছে, সাথে সাথেই সংবাদ মাধ্যমে এসেছে যে বৈঠকটি সম্পন্ন হয়েছে। কোন কোন যুক্তরাজ্যের সাথে, যেমন যুক্তরাজ্যের একাধিক বডির সঙ্গে জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের অন্তত 3 থেকে 4টি বৈঠক হয়েছে। আমেরিকার ক্ষেত্রে ধরতে গেলে সাবেক কূটনীতিকদের সাথেও বৈঠক হয়েছে। এই জিনিসগুলো কিন্তু হাইড অ্যান্ড সিকের কোনো জায়গায় ছিল না। ভারতীয় কূটনীতিক যদি হচ্ছে বিষয়টি গোপন করার কথাও বলেন, জামায়াত ইসলামী তো জানতো যে জামায়াত ইসলামীর ওই যে যেটা বললেন যে ভারত বিরোধী এক ধরনের অবস্থান বা পরিচিতি, সেটার কারণে তাকে আসলে এটা প্রকাশ পাওয়া মাত্রই তাকে প্রশ্নের মুখে পড়তে হবে। তারপরও জামায়াত ইসলামী কেন এটা গোপনের জায়গাটা পথটা বেছে নিল? এর একটা ব্যাখ্যা কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ব্যাখ্যা দিয়েছেন এবং সেই ব্যাখ্যায় উনি দাবি করেছেন যে এটি যত আপনি তো বললেন 30টিরও বেশি কূটনৈতিক দেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জামাতের নেতারা মিটিং করেছেন। আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামাত, বিএনপি এবং অন্যান্য দলের নেতারা যারা আওয়ামী লীগ পরবর্তী সময়ে যে গুরুত্ব রাখেন, তারা কিন্তু একাধিক দেশ সফরে গেছেন। জামাতের একাধিক নেতা নিয়মিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে তারা কিন্তু সফরে যান। এটা কিন্তু এর মধ্যে কোনো লুকোছাপা নেই। এখন এতগুলোর মধ্যে 30টি প্রতিষ্ঠান বা 30টি দেশের কূটনীতিকদের সঙ্গে বা বিভিন্ন সরকারি, সেটা সরকারি নাও হতে পারে, বহুজাতিক সংস্থা হতে পারে, তার সঙ্গে বৈঠক তারা খোলামেলা প্রকাশ করলেন, অথচ ভারতেরটা প্রকাশ করলেন না। ভুটানের রাষ্ট্রদূত, আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক, এটাও কিন্তু প্রকাশ করা হলো। এইটাই উনি দাবি করেছেন যে তারা ভারতীয় কূটনীতিকদের বলেছিলেন যে আমরা এটা সবাই জিনিস বৈঠক হলেই মিডিয়ায় দিই, আমরা এটা মিডিয়াতে দিতে চাই। তখন নাকি ভারতীয় কূটনীতিকরাই অনুরোধ করেন যে এটা মিডিয়ায় না দিতে। তখন তারা পাল্টা প্রস্তাব দেন যে না, ঠিক আছে, এইটা আমরা দেব না, কিন্তু পরবর্তীতে যদি আমাদের কখনো সাক্ষাৎ হয় তাহলে কিন্তু আমরা এটা মিডিয়াতে প্রচার করব। এইটা হচ্ছে শফিকুর রহমান সাহেব তার ভেরিফাইড ফেসবুক পেজে আপনার পোস্ট দিয়ে এই ব্যাখ্যাটা দিয়েছেন। এখন এই ব্যাখ্যাটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা ভিন্ন প্রশ্ন, সেটা মানুষই বিচার করবেন কার কাছে গ্রহণযোগ্য হবে, কার কাছে গ্রহণযোগ্য হবে না। এইটা তার কথা যারা বিশ্বাস করবেন তারা এক কথায় মেনে নেবেন যে ঠিক আছে, এটা একরকম জিনিস। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, যে আবারও বলি যে আওয়ামী লীগ বিহীন এই রাজনৈতিক অবস্থার মধ্যে যেখানে বিএনপি এবং জামাতকে ধরা হচ্ছে যে আগামী দেশ শাসনের জন্য এই দুটি দলই মুখ্য দাবিদার, সেইখানে জামাতকে ভারতের 2জন কূটনীতিক বললেন এবং তারা সেটা শুনলেন, তারা ভবিষ্যতে এই ধরনের বিতর্কের কথা মাথায় রাখেননি, বা তারা যদি মাথায় নাও রাখেন তারা তাহলে রয়টার্সের সঙ্গে এই কথাটি বলতে গেলেন কেন? দেশীয় সংবাদ মাধ্যমে জানালেন না, কিন্তু এইটা তো একটা আছে। এই ধরনের আমাদের সব প্রীতি মনে হয় বিদেশি সংবাদ মাধ্যম দেখলে আমাদের সবার মুখ আচমকা খুলে যায়, সেই আপনার চিচিং ফাঁকের মতো, যে আসে বলে, আর বিদেশি সংবাদ মাধ্যম দেখলেই আমাদের নেতারা, আমাদের সর্বোচ্চ পদাধিকারীরা তারা কথা বলতে থাকেন। কিন্তু আপনি কোনো দেশের সংবাদ মাধ্যম বিরাট কিছু করেছে এইটা আপনি দেখতে পাবেন না। সেটা রাষ্ট্রপতি হন, সেটা প্রধান উপদেষ্টা হন, বা কোনো রাজনৈতিক দল হোক, সেটা যারা দেশ থেকে বিতাড়িত, যারা দেশে অবস্থান করছেন, সবাই এই তালিকায় কিন্তু বিদেশি সংবাদ মাধ্যমের তালিকাতে তারা প্রথম অন্তর্ভুক্ত। আপনি যদি একটি সংবাদ, আমি মনে করতে পারি যে সংবাদটি আলোচিত হয়েছিল, সেটি মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী করেছিলেন, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র রাষ্ট্রপতি খুঁজে পাননি, আর তার কাছে নেই। এই একটি বাদে এখনো পর্যন্ত আমরা আমাদের দেশীয় সংবাদ মাধ্যম, এই রাষ্ট্রনেতা হোক বা সরকারি ঊর্ধ্বতন আধিকারিক হোক, এদের কাছ থেকে কোনো কথা খুঁজে বের করেছেন বা কোনো কথা, এমন কথা তারা বলেছেন
দেশের সংবাদ মাধ্যমকে যে আলোচিত হয়েছে এইটি আমরা কিন্তু দেখিনি। আমরা রাষ্ট্রপতি যে সরকার গঠনের পরে সংসদ নির্বাচনের পরে থাকতে চান না, সেটাও আমরা কিন্তু রয়টার্সের তরফ থেকে জেনেছি। প্রধান উপদেষ্টা সিগনিফিকেন্ট কিছু বক্তব্য বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে করেছেন, যেটা দেশীয় সংবাদ মাধ্যমে আমরা দেশীয় সংবাদ মাধ্যম বা মানুষের আকাঙ্ক্ষা থাকলেও, আগ্রহ থাকলেও সেটা দেশীয় সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আলটিমেটলি যায়নি। আমরা এই জায়গাটাতে আরেকটা পয়েন্টে, যে ভারত বিরোধী অবস্থানের জায়গা বা এইখানে জামাত আমিরের ক্ষেত্রে কি এই বিষয়টিও কাজ করেছে কোনোভাবে, যে ভারত বিরোধী যেই বক্তব্যগুলো বিভিন্ন সময়ে এসেছে জামাতের তরফ থেকে, বিশেষত 5 আগস্ট পরবর্তী সময়ে, সেটার সাথে এই বৈঠকের বার্তাটি যদি কোনোভাবে যেত, সেটা তার আসলে পপুলারিটির জায়গায় এক ধরনের আঘাত তৈরি করতো, বা এই ধরনের পপুলিজমের জায়গা কোনোভাবে বিবেচ্য ছিল কিনা? এই মুহূর্তে কিন্তু ভারতের সঙ্গে আলোচনা বা ভারতের সঙ্গে সখ্যতাকে আমার ধারণা যে সব রাজনৈতিক দলই ভয় পায়। জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই আন্দোলন পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ভারতের সঙ্গে সখ্যতার কথা বলতে প্রত্যেকটি দল ভয় পায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার এটাও সত্য, আপনি যদি আমাদের মানচিত্র দেখেন তাহলে এর প্রায় পুরো অংশটাই ভারতের পেটের মধ্যে। তো এইরকম একটা ভৌগোলিক অবস্থানে থাকা বাংলাদেশের পক্ষে ভারতকে এড়িয়ে মানে নিজের মতো করে থাকা, এটা খুব কঠিন কাজ, খুবই কঠিন কাজ, এটা সম্ভব না। তাহলে আপনি কি করতে পারেন? আপনি সামনে যতই বিরোধিতার কথা বলে যান না কেন, আপনাকে একটা ব্যাকডোরে বা পেছনের রাস্তা দিয়ে আপনার একটা আলোচনার পথ খোলা রাখতে হবে। আপনি যদি আলোচনার পথ বন্ধ করে দেন, আপনার তো খুবই প্রচলিত কথা যে সব পাল্টাতে পারেন কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারবেন না। তো প্রতিবেশী যখন আপনি পাল্টাতে পারবেন না, তখন প্রতিবেশীকে মানতে হবে। এক্ষেত্রে প্রতিবেশীর সঙ্গে আপনি কিভাবে চলবেন সেটা কিন্তু আপনাকে ক্ষমতায় যাওয়ার আগেই ঠিক করতে হবে। কারণ আপনি যদি মানুষকে লোক খেপানো কথা বলা অনেক সহজ, কিন্তু সেটা তো এই পপুলার ডায়লগ দিতে গিয়ে তো সেটা আসলে কূটনীতিকে কি ক্ষতিগ্রস্ত করছে না? কূটনীতিককে ক্ষতিগ্রস্ত করবেন, কিন্তু এটা ওই প্রতিবেশী দেশও জানেন। যেরকম আগে আপনার বলি যে 70-এর দশকে কি 80-এর দশকে বা 60-এর দশকে, সেই সময় কিন্তু আমেরিকা বিরোধিতা করাও ছিল কিন্তু একটা ফ্যাশন। সব কিছুর মধ্যে সিআইএ খুঁজে বের করাও কিন্তু একটা বড় ইয়ে ছিল। মানে আবার দেখেন যে আরেকটা বিষয় হলো, এটা তো আমেরিকার সবচেয়ে বড় দেশ, সেটা এক ধরনের ছিল। আবার ছিল কিন্তু যখন কোনো বড় প্রতিবেশীর পাশে ছোট ছোট প্রতিবেশীরা থাকে, যেরকম চীনের পাশে ছিল ভিয়েতনাম, আপনার ফিলিপাইন, অন্যান্য দেশগুলো, তাদেরও কিন্তু চীন ভীতি তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ভারতের পাশে যে প্রতিবেশী দেশগুলো আছে, তারা কিন্তু আয়তনে ভারতের চেয়ে অনেক ছোট। ফলে ভারতের থেকে তাদের একটা ভয়ের যে কারণ আছে, এটা কিন্তু মনস্তাত্ত্বিকভাবে থাকবেই, এটা কোনোভাবে আপনি এড়াতে পারবেন না। এখন আমেরিকা, আমরা এতদিন দেখে আসছি যে আমেরিকা তার প্রতিবেশীদের সঙ্গে অত্যন্ত বন্ধুত্ব সুলভ আচরণ করে, এবং আয়তনে কিন্তু আমেরিকার চেয়েও কানাডা বড়। আপনি মেক্সিকোও কম বড় দেশ না, সেইখানেও কিন্তু এখন আমেরিকা যে আচরণ শুরু করেছে এই তার প্রতিবেশীদের সঙ্গে, সেটা কিন্তু প্রতিবেশী সুলভ না। এখন তাদের মধ্যেও যদি ভবিষ্যতে আমেরিকা নিয়ে ভীতি জন্মায়, তাহলে কিন্তু মানে ওই ঠিক আগে আমাদের মধ্যে যে সিনড্রোম, সেই সিনড্রোমই কিন্তু কাজ করবে। আমরা 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত, যেমন জামায়াতে আমি যদি একটা পয়েন্ট যদি বলি, 2024 সালের 25 ডিসেম্বর যশোর শহরের একটা সুধী সমাবেশ, ওখানকার বিজ্ঞজন যারা ছিলেন তাদের সঙ্গে একটা বৈঠক করেছিলেন, সেইখানে মতবিনিময় সভা ছিল সেখানে তিনি বলেছেন যে ভারত বন্ধু বেশে এসে 53 বছর ডাকাতি করেছে, কোটানকোট। এরপরে খুবই ইন্টারেস্টিং টাইমলাইন, আমরা গতকাল যে রিপোর্টটির কারণে আসলে আমরা এই আলাপটা করছি, সেইখানে তার বক্তব্যটা হচ্ছে যে আর্লি অফ দিস ইয়ার, মানে এই 2025 সালের শুরুর সময়টাতে, আমি যদি এটা প্রথম প্রান্তিক ধরি অর্থাৎ মার্চ পর্যন্ত যদি ধরি, তাহলে এই ফার্স্ট ফেজের ভেতরে ওনাদের বৈঠকটা সম্পন্ন হয়েছে। তাহলে একদিকে হচ্ছে ভারতকে অ্যাকিউজ করছেন, আরেক দিকে হচ্ছে এটা বাংলাদেশে আপনি বললেন যে ভারত বিরোধী যেই রাজনীতি বাংলাদেশে পপুলার হয়েছে, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের পক্ষে আসলে ভারতের সঙ্গে সুসম্পর্ক আছে এটা বলাটা তার জন্য হয়তো রাজনৈতিকভাবে ক্ষতির কারণ হবে, সেইটার বিবেচ্য। তো এই বিষয়টা কি মানে কোনো অর্থে মানে
পিপলের সাথে, জনতার সাথে, যারা হচ্ছে তার ভোটার, আমরা এখন ভোটের মাঠে আছি, সেই ভোটারদের সাথে ভোটারদেরকে কোনোভাবে ডাইভার্ট করা বা ভোটারদের পপুলার সেন্টিমেন্টকে ব্যবহার করে আমি যাব, আবার আন্ডার দ্য টেবিল আমি হচ্ছে আসলে ডিল করব। মানে ভারত ছাড়া, ভারতের সাপোর্ট ছাড়া বা এই ইন্টারন্যাশনাল কমিউনিটির যে পরিমাণ আমরা দেখছি যে 30টির বেশি, এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত 2 মাসের হিসাব আমি বললাম, যে এরপরেও প্রচুর বৈঠক হয়েছে, সুইজারল্যান্ডের সাথে হয়েছে, সুইডেনের সাথে হয়েছে। এই যে বৈঠকগুলো হচ্ছে, তাহলে বাংলাদেশের মানুষ কি আসলে বাংলাদেশের পরবর্তী সরকার নির্বাচন করতে যাচ্ছে কিনা, এটা একটা বড় প্রশ্ন হয়ে আসে। তো সেই জায়গায় এই ভারতের সঙ্গে বৈঠক, এই বৃহৎ প্রতিবেশীর সম্মতির আদায়ের জন্যই কি আসলে জামাত ইসলামী এই বৈঠক করছে কিনা? এটা তো একটা মানে যদি প্রথম হচ্ছে গণতন্ত্রের ক্ষেত্রে, গণতন্ত্রের একটা বড় দুর্বলতা কিন্তু এইটা, যে গণতন্ত্রের ময়দানে নেমে রাজনীতিকরা যে প্রতিশ্রুতি দেন এবং ক্ষমতায় গেলে তারা যেটার করেন, দুটোর মধ্যে সাযুজ্য থাকে না, দুটোর মধ্যে মিল থাকে না। এইটা না থাকার কারণে গণতন্ত্র সম্পর্কে কিন্তু মানুষের অবিশ্বাস ধীরে ধীরে তৈরি হচ্ছে। এবং একটা বড় অংশে এটা ইউরোপের মধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণপন্থীরা এই গণতান্ত্রিক ব্যবস্থার উপর, যে গণতন্ত্রে মূলত মধ্য বাম, মধ্য ডান, এই ধরনের মানে সেন্ট্রিস্ট পার্টিরা ক্ষমতায় মানে ক্ষমতায় বজায় ধরে রাখতে পেরেছেন। কিন্তু এখন সেটা চলে যাচ্ছে হচ্ছে রাইটিস্টদের বা দক্ষিণপন্থী, যারা এই কট্টরপন্থীরা এক ধরনের উগ্র জাতীয়তাবাদ, উগ্র দেশাত্মবোধ এইগুলো জাগিয়ে তুলে তারা সেই ক্ষমতার দিকে নিজেকে ধাবিত করছেন। এবং এর মধ্যে ব্রিটেনে এই অনেকেই, আমার দু একজনের সঙ্গে কথা হচ্ছিল, তারা বললেন যে আগামী নির্বাচনে যদি ওই যে নাইজেল ফারাজ তার যে পার্টি, সেই দল যদি ক্ষমতায় চলে আসে, তাহলে এটা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। হয়তো দেখা যাবে সেক্ষেত্রে ওদের যে কনজারভেটিভ পার্টি ও মানে ইয়ের জায়গায় পৌঁছে গেছে, নাইজেল ফারাজের দলের জায়গায়, আর নাইজেল ফারাজ চলে গেছে মানে শীর্ষস্থানে। এরকম হওয়াটা খুব একটা আশ্চর্য হবে না। এটা গেল গণতন্ত্রের দিক। 2 নম্বর হচ্ছে যে আপনি অবশ্যই একটি দেশ, এটা সত্যি মানে সত্যি তো বটেই, আপনার এইটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। অন্তত বর্তমান রাষ্ট্র ব্যবস্থা বা বিশ্ব ব্যবস্থায়, বর্তমান বিশ্ব ব্যবস্থা যেভাবে চলছে 1945 সালের পর থেকে, 1945 না বলে 1943, 44, 45 যদি বলি, যে যখন থেকে এই পশ্চিমারা মিটিং করে IMF বানিয়েছে, তারপর ওয়ার্ল্ড ব্যাংক বানিয়েছে, পরে WTO হয়েছে, তার সঙ্গে আপনার আগে লিগ অফ নেশনস ছিল, সেটাকে ভেঙে আপনার ইউনাইটেড নেশনস বানিয়েছে। এই যে বানিয়ে একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছিল, সেইখানে আপনি বিশ্ব ব্যবস্থার সম্মতি না নিয়ে আপনি শুধু দেশের আপনার জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা কোনো কিছু মানে শাসক নির্বাচন করবেন, এটা অনেক ক্ষেত্রেই হয় না। যেন আপনার ছোট একটা উদাহরণ দেই, আপনার রাজীব গান্ধী নিহত হওয়ার পরে চলে আসছিলেন যে কে ভারতের, মানে কংগ্রেস তখন কিন্তু পায়নি, বেশি আসন পায়নি, কিন্তু কংগ্রেস থেকে একজন নেতা দরকার। সেটাও কিন্তু বাইরের দিক থেকে একটা সম্মতি ছিল বলেই আপনার PV নরসিংহরা হতে পেরেছিলেন। তার চেয়ে বড় উদাহরণ হচ্ছে, সেই সময় আপনার PV নরসিংহরাও হলে তার শর্ত ছিল হচ্ছে যে উনি প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের যিনি আগে বড়সড় কর্মকর্তা ছিলেন ডক্টর মনমোহন সিংকে তার অর্থমন্ত্রী বানাতে হবে, এবং তিনি বানিয়েছিলেন। ঠিক একই সময় যদি আপনি পাকিস্তানের দিকে তাকান, পাকিস্তানেও তখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকেরই একজন লোক। এই ওয়ার্ল্ড ব্যাংক যারা ঘুরে আসেন, তারা কিন্তু আদপে আমেরিকা বা পশ্চিমা দেশগুলোরই প্রতিনিধি, ঠিক আছে। আবার ঠিক একই বিষয় দেখেন যে যখন 2004 সালে কংগ্রেস নির্বাচিত হলো, কিন্তু আপনার প্রধানমন্ত্রী কী হবে ঠিক নেই, সোনিয়া গান্ধী বিরোধিতার মুখে সরে দাঁড়ালেন, তখন কিন্তু এই বাইরের দিক থেকে এই উঠলো। অথচ মনমোহন সিং কোনোদিন রাজনীতিকই ছিলেন না। যিনি রাজনীতিক ছিলেন না তিনি দেশের প্রধানমন্ত্রী হলেন, তিনি ঠিকমতো হিন্দিতে ভাষণও দিতে পারতেন না। তো এইরকম একজন লোককে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী যে হলেন এবং তিনি 10 বছর ক্ষমতায় ছিলেন টানা, এইটা কিন্তু মানে বাইরের সম্মতি ছাড়া এমনি হয়নি। এই জায়গায় আমি আবারও একটু হচ্ছে
ভারত এবং জামায়াতের যেই আলোচনা বলি বা যেটা বলি, আপনি বলছিলেন যে হচ্ছে পিপলের যেই পপুলার যে সেন্টিমেন্ট সেটাকে ব্যবহার করা এবং হচ্ছে আবার আরেক দিকে একটা রফাও করা। সেই জায়গায় ভারতে এখন হচ্ছে ক্ষমতাসীন হচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গ সহ আমাদের সারাউন্ডিংস যে রাজ্যগুলো আছে ভারতের, সেইখানে হচ্ছে নির্বাচন আছে 26 সালেই। তো কোনো ভাবে এইখানে যদি রাইটিস্ট পপুলিজমের বাড়ে, পপুলার হয়ে ওঠে রাইটিস্ট জোনটা, সেক্ষেত্রে বিজেপি তো নিজে রাইট পজিশনে আছে, রাইটিস্ট পজিশনে আছে, সেক্ষেত্রে বিজেপির তো এটাতে সুবিধা হয়। সেক্ষেত্রে এই জায়গায় কি তাদের মধ্যে কোনো ধরনের সংঘ বলি বা এক ধরনের আপোষ বলি বা এক ধরনের বন্ধুত্ব তৈরি হওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ, এই আপনার প্রশ্নে আসছি। তার আগে একটু বলে নিই, আমরা শুধু ভারতের উদাহরণ দিলাম বা পাকিস্তানের কথা বললাম। আমাদেরও কিন্তু 2007-08 যেটা 111-এর সরকার, সেই সময় কিন্তু এটা সবাই জানে যে আমাদের যারা তৎকালীন ক্ষমতায় ছিলেন সেই সরকারের লোকজন, তার সঙ্গে আপনার আওয়ামী লীগ এবং বিদেশি বন্ধুরা, তারা সবাই মিলে কিন্তু একটা চুক্তিনামায়, সে লিখিত হোক অলিখিত হোক, একটা চুক্তিনামায় তৈরি করেছিলেন এবং সেখানে কারা ক্ষমতায় আসবে কারা ক্ষমতায় আসবে না এটা কিন্তু তখনই নির্ধারণ হয়ে গিয়েছিল। তা আমরা সব লোক 2008-এর 30 ডিসেম্বর মানে ঝাঁপ দিয়ে গিয়ে প্রায় 88% লোক, মানে 88% ভোটার ভোট দিয়েছিল, কিন্তু জিনিসটা আগে ভাগেই নির্ধারিত ছিল যে কে জিতবেন কে জিতবেন না। ফলে এবারও যে তার খুব ব্যতিক্রম হবে আমি এটা খুব বেশি মনে করি না। এরপর আপনার এই প্রশ্নে আসি যে ভারতের যে শাসক বিজেপির জন্য এইখানে কোনো ডানপন্থী দলের যদি উত্থান ঘটে তাহলে লাভ না লোকসান, সেটা আপনার প্রতিবেশী, আমাদের চারিপাশে প্রতিবেশীর মধ্যে পশ্চিমবঙ্গ একটা বড়, এপাশে ত্রিপুরা আছে, এদিকে মেঘালয় আছে, মিজোরাম আছে, এই রাজ্যগুলো আছে। এখন এই আমাদের এইখানে যদি ডানপন্থার কোনো মানে হয়, সেক্ষেত্রে এর আগেও কিন্তু ডান না বললেও মধ্য ডানপন্থার কিন্তু শাসন কিন্তু বাংলাদেশে ছিল এবং তখন কিন্তু পশ্চিমবঙ্গে বামপন্থীরাই শাসন করেছেন। সুতরাং যে বাংলাদেশে ডানপন্থী বা মধ্য ডানপন্থী কোনো দল থাকলে সেইটাই যে পশ্চিমবঙ্গ বা ত্রিপুরায় কাজ করবে এমন নাও করতে পারে। কিন্তু এটা একটা বড় যে এই জিনিসটা ভারতীয় শাসক শ্রেণী, ভারতীয় শাসকদের পক্ষে এটা খুবই সহজ যে বাংলাদেশে একটি যদি ডানপন্থী দল থাকে তাহলে তাদের জন্য এই বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীকে একটা ভয় দেখানোর উপায় থাকে যে ওই দেখো ওখানে কিন্তু মুসলমানরা আছে, সুতরাং তোমরা বেশি বাঙালিত্ব নিয়ে চেঁচিও না, তোমরা যে হিন্দু এই জিনিসটা যেন তোমাদের, এই বোধটা যেন তোমাদের থাকে। এই জিনিসটা সবসময় ভারত তার ক্যালকুলেশনের মধ্যে রাখে এবং এটা আমাকে অনেকে ভারতীয় সাংবাদিকরাই এই কথাটি বলেছেন। একই ঘটনা তো এখানেও, মানে ভাইস হ্যাঁ, ভার্সা, একই কথা, একই ঘটনা। তো সেক্ষেত্রে আপনি 2007-08-এর উদাহরণটা টানলেন, আমি এটা দিয়ে আসলে একদম শেষ দিকের একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে গতকালকের এই যে রয়টার্সের যে প্রতিবেদনের কারণে আমরা বসলাম, সেখানে একটা আলোচনা ছিল, একটা কথা, একটা কোট ছিল, সেটা হচ্ছে ভোটের পরে জামায়াত ইসলামী ঐকমত্যের সরকার করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। মানে একটা ভোট হলো, সবকিছু হলো, শেষ পর্যন্ত একটা ঐকমত্য সরকার যেখানে অল পার্টি যারা হচ্ছে নির্বাচিত প্রতিনিধি যাদের আছে তাদেরকে নিয়ে একটা ঐকমত্য সরকার গঠনের বিষয় আছে। তো এই ঐকমত্য সরকারের দিকে জামাতের আগ্রহ আসলে কারণটা কি, এবং এইটা আসলে হলে আসলে কেমন হতে পারে? এটা কি আসলে প্রকল্পিত জিনিস কিনা? দেন এটা বলতে খুব মানে ভালো শোনায় যে আপনার যে ধরেন যে লোকেরা অনেক সন্তান আছেন, বিশেষত ছেলের সংখ্যা বেশি, ঠিক আছে, তো ওই ভদ্রলোক চান যে সব সন্তান মিলেমিশে থাকুক, একসঙ্গে থাকুক বা একটা মানে বৃহত্তর যৌথ পরিবার হিসেবে থাকুক, এটা শুনতে খুব ভালো লাগে। এড়িয়ে এই সব কারণেই কিন্তু এই যে সোনার পাথর বাটি, কাঁঠালের আমসত্ব, নানা ধরনের বাংলা প্রবাদ তৈরি হয়েছে, ঠিক আছে। এই চেষ্টা কিন্তু 96-তে শেখ হাসিনাও করতে গিয়েছিলেন। প্রথম জিনিস হচ্ছে আপনি যখন জাতীয় ঐক্যমত্য সরকার বলবেন তাহলে মানে আপনারা যারা ভোটে মারামারি করলেন, ভোটে ঠেলাঠেলি করলেন, একজন অপরের বিরুদ্ধে বিষোদ্গার করলেন, সব করে কেউ জিতে আসলেন
কম আসন পেয়ে, কেউ বেশি আসন পেয়ে জিতে আসলেন, ঠিক আছে। এইবার যদি আপনারা সবাই মিলে এসে একটা সরকার তৈরি করেন, তাহলে বাকশালে সমস্যা কি ছিল? বাকশালে তো কোনো সমস্যা ছিল না। তাহলে যে বাকশাল সমস্যা থাকে, তাহলে এটাও সমস্যার। 2 নম্বর হচ্ছে যে এই যে মানে জাতীয় সরকার মানে কনসেপ্ট, এইটা আসলে কিছু হয় না। কারণ বিরোধী দল না থাকলে আবারও গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে। বিরোধী দল থাকলে সরকারকে মানে প্রশ্নের মুখে, সরকারকে জিজ্ঞাসার মুখে বা সরকারকে অ্যাকাউন্টেবল রাখবে কে? রাখবে তো বিরোধী দল। তো সে বিরোধী দলে যদি না থাকে, সবাই যদি সরকার পক্ষ হয়, এটা কি হয় নাকি? আপনার শেখ হাসিনা 96-তে চেষ্টা করেছিলেন, তিনি বিএনপি থেকে 2 জনকে নিয়েছিলেন, শেষ পর্যন্ত সেই 2 জন কিন্তু পদত্যাগ করে পরে নির্বাচিত হয়ে মানে মন্ত্রী হয়েছিলেন। তো এইটা তো আসলে সম্ভাবনা। এটা ঐক্যমত্যের সরকার করলে আপনি প্রথম থেকেই করেন, প্রথম থেকে সব দল আসেন, আপনি যেভাবে জুলাই সনদের সই করেছেন সেই আলোচনার ভিত্তিতে বলেন যে আমরা সব দল যেই জিতি, যে ইয়ে করি, আমরা মন্ত্রিসভায় এই মানে যতগুলো আসন পাবো সেই অনুপাতে আমরা মন্ত্রিসভার সদস্য সংখ্যা নির্ধারণ হবে, আর যারা সবচেয়ে বেশি আসন পাবে তাদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী হবেন, দ্বিতীয় সর্বোচ্চ আসন পাবে যে তার মধ্যে থেকে অর্থমন্ত্রী হবেন। এরকম একটা ফর্মুলা আপনারা তৈরি করেন। তৈরি করে আগে আপনি জনগণের সামনে ভোটে যাওয়ার আগে আপনাকে জনগণের সামনে রাখতে হবে। তারপরে যদি জনগণ এটাকে মনে করে যে হ্যাঁ এটাতে তাদের সম্মতি আছে, তাহলে আপনি এ কথা বলতে পারেন। আপনি ভোট হলো, মানুষের মতন ভোট দিল, আপনাকে ভোট দিল, আর আপনি গিয়ে যা আপনার বিরুদ্ধে যে লোকটি আপনাকে ভোট দিল, আপনার বিরুদ্ধের লোকের যে পছন্দ করলো না, সে দেখছে আপনি গিয়ে তার সঙ্গে গলাগলি করে ক্ষমতা ভাগাভাগি করছে। এটা তো চরম অনৈতিক। এটা হতে পারে না। এটা গণতন্ত্রের জন্য সুখকর না, এটা কোনো কিছুর জন্যই সুখকর না। এই ধরনের কোনো অ্যাটেম্প্ট যদি জামাতের দিক থেকে নেওয়া হয় শেষ পর্যন্ত, মানে আমি ধরে নিলাম যে ভোট হলো এবং জামাত যেহেতু এই ধরনের আগ্রহ দেখিয়েছে, এটা একটা আলোচনার টেবিলে উঠলো। বিএনপি আরেকটি বড় দল, সমর্থক সব বিচারে বড় দল বিএনপির দিক থেকে কি এইটাকে গ্রিন সিগন্যাল দেওয়ার কোনো সম্ভাবনা বা কিছু আছে? দেখছেন এমন কিছু? আমি মনে করি না যে এই ধরনের কোনো কিছু আছে, যে অন্তত এই মুহূর্তের যে পরিস্থিতি তাতে ধরেন একটা বড় দল আওয়ামী লীগ কোনো ইয়েতেই নেই, তারপরে আপনার জাতীয় পার্টি এবং তারা নেই, সুতরাং আছেই তো বিএনপি এবং জামাত। তারাও যদি মিলেমিশে মানে নিজেরা চলে, এটা তো অ্যাবসার্ড, এটা তো হতে পারে না। ধন্যবাদ সেলিম খান। সামনে নির্বাচন এবং নির্বাচনের আগে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের একটি বক্তব্য, যেটা হচ্ছে ভারতের কূটনীতিকের সঙ্গে বৈঠক এবং তা গোপন রাখার একটি শর্তের কারণে এটা বাংলাদেশে গণমাধ্যমে প্রকাশ করা যায়নি, এরকম একটা বক্তব্য। আর একটা হচ্ছে ঐকমত্যের সরকারের যেই প্রসঙ্গটি এসেছে, এইটা নিয়ে প্রচুর আলোচনা চলছে। আলোচনার কেন্দ্রে যাই থাকুক না কেন, মুখ্যত বিষয়টি হচ্ছে যে কোনো এখনকার যেই বৈশ্বিক গ্রাম বলি বা গ্লোবাল ভিলেজ বলি, যেটাই বলি না কেন, এই বিশ্ব কাঠামোতে আসলে কোনো রাষ্ট্রকে বা কোনো শুধু নিজের ভূখণ্ডে আবদ্ধ থেকে নিজেকে পরিচালিত করা অনেক কঠিন একটা কাজ। বহিরাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক রাখতেই হয়। সেই সম্পর্কের জায়গাটা যতটা উন্মুক্ত থাকবে, যতটা পরিষ্কার থাকবে, মানুষ যতটা জানবে, ততই ভালো। দ্বিতীয় যে বিষয় ঐকমত্যের সরকারের বিষয়ে সেলিম খান পরিষ্কার করেই বললেন যে নির্বাচনের সময় আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, নির্বাচনের ভোট দিয়ে দেওয়ার পরে জনতাকে আমি জানাচ্ছি যে একটা ঐকমত্যের সরকার আমার প্রতিদ্বন্দ্বীর সাথেই আমি করে ফেললাম। সেটা তো আসলে পাবলিক, যেই পিপল আসলে, যে ভোটাররা আসলে ভোটটা দিল, তাদের সঙ্গে এক ধরনের প্রতারণামূলক হয়ে যায় কিনা, বা সেক্ষেত্রে গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে কিনা, যেহেতু বিরোধী দল বিলীন হয়ে যায় আসলে সরকারে গিয়ে। এই প্রশ্নটি থাকছে। এই বিষয়ে আপনাদের মন্তব্য বা আপনাদের প্রশ্নগুলো আমাদের জানাবেন চর্চার ইউটিউব এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে। ধন্যবাদ।